আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। হাজারো মানুষের প্রতীকী লং মার্চে তিস্তা নদী রক্ষা আন্দোলনের দ্বিতীয় দিনের কর্মসূচি চলছে। লালমনিরহাট তিস্তা সেতু থেকে শুরু হয়ে লং মার্চ এগিয়ে যায় রংপুরের কাউনিয়া অভিমুখে। পথে পথে যুক্ত হয় হাজারো মানুষ। কিছুক্ষণ পর এই কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজু আহমেদের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। উত্তরের জনপদে মানুষের এমন বিশাল পদযাত্রার সারথি হয়েছে হাজার হাজার মানুষ। মুখে এক আওয়াজ, জাগো বাহে তিস্তা বাঁচাও। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে টানা ৪৮ ঘন্টার লাগাতার অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে লালমনিরহাট তিস্তা সেতু থেকে সাধারণ মানুষের পদযাত্রা শুরু হয়ে চলে রংপুর কাউনিয়া অভিমুখে। পথে পথে যুক্ত হয় হাজার হাজার মানুষ। মানুষের পথ চলা দীর্ঘ হয় প্রায় ২ কিলোমিটার সড়ক জুড়ে। মুখে তিস্তা রক্ষার আওয়াজ তুলে পদযাত্রা এগিয়ে চলে। লং মার্চ বা এই পদযাত্রায় নেতৃত্ব দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু। ভারত যদি বন্ধুত্ব চায় তাহলে বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আমরা চাই আন্তর্জাতিক নদী আইনে আমাদের যে পানির হিস্সা সেটা আমাদেরকে দেয়া হোক এবং এই মরুভূমিকে একটি জলাধারে পরিণত করা হোক। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে তিস্তার অববাহিকা যে মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে তাদের পুনর্বাসনের জন্য একটা মহাপরিকল্পনার আওতায় নিয়ে এসে তিস্তা নদীকে সংস্কার করা হোক, ড্রেজিং করা হোক, এটাই আমাদের এখন দাবি। বৃদ্ধ কৃষক অমলচন্দ্র তার নাতির হাত ধরে এসেছেন এই লং মার্চে, কারণ তিস্তার ভাঙনে অমল হারিয়েছে ভিটেমাটি বারবার। তিস্তায় সমস্যা কি হয় আপনাদের? হ্যাঁ, ক্ষতি করে, বাড়িঘর ভাঙে। অমলের মতো কৃষক মজুর সবাই যুক্ত হয়েছে এই তিস্তা রক্ষা আন্দোলনের লং মার্চে। বিকেলে এই কর্মসূচিতে যুক্ত হবেন লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের উত্তরের জনপদের 5টি জেলার মানুষ আজ সড়কে নেমেছে তাদের প্রাণ প্রকৃতির এবং জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম তিস্তা নদীকে রক্ষায়। তিস্তা নদীকে রক্ষায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাই আজ রাস্তায়। নদী ভাঙে, জমি ভাঙে, ভালো জমি ভাঙে, আবাদি জমি ভাঙে, ফসল হয় না। বন্যার সময় আমাদের কেউ খাইতে পারে না, ঘর বাড়ি যা কিছু ভাঙিয়ে অন্য জায়গায় বিভিন্ন জায়গায় চলে যায় আর কি। শীতের সময় তো শুকিয়ে যায়, পানি পাই না। দীর্ঘ ৮ কিলোমিটারের পদযাত্রা শেষে শুষ্ক মৃতপ্রায় তিস্তার স্বল্প পানিতে নেমে প্রতিবাদ জানায় আন্দোলনকারীরা। এ সময় তিস্তা বাঁচাও সংক্রান্ত নানা প্লেকার্ড হাতে ধরে মানববন্ধন গড়ে তোলেন তারা। তিস্তা সেতুর দুপাশে নদী রক্ষা আন্দোলনের কর্মীদের মুখে তখন একই আওয়াজ, জাগো বাহে তিস্তা বাঁচাও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, লালমনিরহাট। দর্শক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছেন, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। নমুনা আছে কিনা আমি জানি না, যে যাদের কর্মীদের বিরুদ্ধে 60,000 দুঃখিত 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয় এবং এখনো আমাদেরকে কোর্টে দিতে হয়, হাজিরা দিতে হয়। এই একটা অবস্থা বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা তৈরি করেছে। আজকে যে অন্তত খোলা মন নিয়ে এখানে বসেছেন, বক্তৃতা শুনছেন, কিছুক্ষণ আগে অমিত বলেছে যেখানে আপনাদেরকে মিটিং করা দেওয়া হতো না, সভা করতে দেওয়া হতো না, 144 দাঁড়িয়ে সেটাকে ভেঙে আপনাদেরকে ঢুকতে হয়েছে, তাই না? আজকে সেইগুলো আমরা পেয়েছি যেখানে আমরা সবাই করতে পারছি। বন্ধুগণ, আমাদের প্রত্যাশা অনেক। জুলাইয়ে আগস্টে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আমাদের ছেলেরা প্রায় 426 জন প্রাণ দিয়েছে, প্রায় 2000 ছাত্রছাত্রীকে হত্যা করা হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে। এত ত্যাগ স্বীকার করার পরে আজকে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল খুব বেশি কিছু না। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পেতে চাই, ভোটের অধিকারটা ফিরে পেতে চাই, কারণ আমরা এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। 1971 সালে তরিকুল ভাই সহ
আমরা সেদিন যারা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশকে আলাদা একটা ভূখণ্ড নির্মাণ করবার জন্য, একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবার জন্য তারা কিন্তু স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক দেশ। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে হাসিনা, তার বাবা আগে ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব, তিনিও এক হাতে এই গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসনবাদ বাকশাল করেছিলেন। সেদিন আমাদের এই যে অধিকারগুলো ছিল সেই অধিকারগুলোকে তিনি কেড়ে নিয়েছিলেন। সেদিনও আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলেন। জনগণ তাকে যখন 7 নভেম্বরে বিপ্লব করে ক্ষমতা দিল, সেই ক্ষমতা পাওয়ার পর তিনি এই দেশের মৌলিক প্রথম যে সংস্কারটি সাধন করলেন সেটা হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থাকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে আসলেন এবং মুক্ত সংবাদ মাধ্যম করে দিলেন। মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দিলেন, ভোটের অধিকার ফিরিয়ে দিলেন। সেই অবস্থা থেকে এরপরে দেশের বেগম খালেদা জিয়া, আমরা সবাই জানি যে তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, সংসদে গণতন্ত্র নিয়ে এসেছিলেন। তারও পরে যখন জনগণ চেয়েছে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমে আরেকটি সংস্কার, মৌলিক সংস্কার করে তিনি এই দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার কাজ শুরু করেছিলেন। বন্ধুরা, তাই আজকে যখন আমরা শুনি যে সংস্কার শুধুমাত্র আজকেই দাবি তোলা হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। আমরা 2016 সালে আমাদের দেশের বেগম খালেদা জিয়া তিনি ভিশন 2030 দিয়েছিলেন সংস্কার বিভিন্ন প্রস্তাব করে। তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেই ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে হবে, ব্যালেন্স করতে, ভারসাম্য আনতে হবে। দেখছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের অংশবিশেষ। এখন নীলফামারী ডালিয়া পয়েন্টে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন শিথুন। আমরা শিথুনের সাথে সরাসরি কথা বলছি। শিথুন, ডালিয়া পয়েন্টের কর্মসূচি ও সবশেষ অবস্থা আমাদের জানাবেন। এইসব মানুষের জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে জাগো বাহে তিস্তা বাঁচাও কর্মসূচির লাগাতার 48 ঘন্টার কর্মসূচি আজকে দ্বিতীয় দিন চলছে। আমি এই মুহূর্তে রয়েছি নীলফামারীর ডালিয়া পয়েন্টে। এখানে এখন একটি জনসভা চলছে। জনসভায় উপস্থিত হয়েছে গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি তিনি যুক্ত হয়েছে। তারেক রহমান বক্তব্য রাখছে। তার বক্তব্য স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জেলা বিএনপি, এই বিএনপি বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য শুনছেন। এখন তারেক রহমান নেতাকর্মী এবং এই তিস্তা পাড়ের মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। এই তিস্তার যে দুঃখ দুর্দশা, সেই দুঃখ দুর্দশার দীর্ঘদিনের এই দুর্দশা নিয়ে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তব্য রাখছেন। তারেক রহমান তিস্তা পাড়ের মানুষদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন। তিস্তা পাড়ের মানুষজন জানিয়েছে তারা বছরের পর বছর ধরে লাঞ্ছনা এবং বঞ্চনার শিকার। তিস্তার যে উত্তরের জীবনরেখা, সেই জীবনরেখা কিন্তু একেবারেই সংকটে রয়েছে এই অঞ্চলের মানুষের। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য রাখছেন। এই ছিল নীলফামারী ডালিয়া পয়েন্ট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ভোলা সদর ও চরফ্যাশনের খালগুলো এখন ময়লার ভাগাড়। একসময় সব খাল দিয়ে নৌকা ও ছোট লঞ্চ চলত। খাল দখল করে অনেকে বিভিন্ন স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এদিকে দ্রুত উদ্ধার অভিযানের কথা বললেন জেলা প্রশাসক। ভোলা থেকে আফজাল হোসেনের পাঠানো রিপোর্ট। কে বলবে এটি ছিল ভোলা সদরের একমাত্র খাল? দেখে যে কারো মনে হবে ড্রেন বা কোনো নালা। দখল আর দূষণের কারণে এটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। একই চিত্র চরফ্যাশনের খালেরও। শাখা নদীর মতো বিশাল এসব খাল দিয়ে চলত বড় নৌকা আর ছোট আকারের লঞ্চ। এখন এটি কেবলই স্মৃতি। খালগুলোকে যেভাবে পেরেছেন দখলে নিয়ে স্থাপনা তৈরি করেছেন। পুরো খাল দখলে নিয়ে কেউ আবার ভাসমান রেস্টুরেন্ট করেছেন,
সবই হয়েছে চোখের সামনে। 20-30 বার আমি থানায় আইছি, এই স্টাফেও এই কাগজপত্র নিয়ে, তারপরে আলু নিয়ে, ধান নিয়ে। এখন এই আইয়া খালটা স্যার নাই। বাজারে যখন অগ্নিকাণ্ড হয় তখন অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস পানি পায় না, তখন আমাদের সম্মুখে বিপদের আশঙ্কা আছে। এই খালের জন্য দুইবার বাজেট আসছে কাটার জন্য, তারা খেয়ে ফেলাইছে। মানে সামান্য পরিষ্কার করে তারা কি খাল কাটায় অনেক কিছুই করে না, অবৈধ দখলগুলা উচ্ছেদ করে সুন্দরভাবে যে আমরা পানি পাই সর্বক্ষণ। এই জন্য আপনারা আমার সরকারের কাছে এটুকু আমাদের আবেদন। শীঘ্রই খালগুলো দখলমুক্ত করার কথা জানান জেলা প্রশাসক। আমাদের সকল সার্ভেয়ার দিয়ে আমরা মেপেছি এবং আমাদের জায়গায় আমরা চিহ্নিত করেছি। এরপরে আমরা উদ্ধার অভিযানে নামবো। একই সাথে আমাদের এই জেলায় যেগুলো খাল নদী বেদখল হয়ে আছে, আমরা পর্যায়ক্রমে সবগুলোকেই আইনের আওতায় এনে দখলমুক্ত করব। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খালগুলো খননের মাধ্যমে পানির স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। হাজারো মানুষের প্রতীকী লং মার্চে তিস্তা নদী রক্ষা আন্দোলনের দ্বিতীয় দিনের কর্মসূচিতে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। এইসব চুক্তিতে মিনিমাম ন্যায্যতা পর্যন্ত রক্ষা করা হয় নাই। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনে সকল অসম, অন্যায্য এবং একতরফা যে সকল চুক্তি, এগুলো পুনর্মূল্যায়ন কিংবা পুনর্বিবেচনা করা দরকার। প্রিয় ভাই বোনেরা, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। আমাদের পররাষ্ট্রনীতির এটি হচ্ছে মূল স্লোগান বা মূল নীতি। কিন্তু সময়ের প্রয়োজনে হয়তো এই স্লোগানটি বা এই নীতিটি পুনর্বিবেচনা করা দরকার। বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু, স্থায়ী মিত্র বলে কিছু নেই, বরং একটা দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা, ন্যায্যতা এবং প্রয়োজনের ভিত্তিতে। সুতরাং সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে নিজ দেশের এবং জনগণের স্বার্থ রক্ষাই হতে হবে প্রথম এবং প্রধান অগ্রাধিকার। এ কারণেই বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ। বন্ধুত্বের দোহাই দিয়ে বাংলাদেশের জনগণ আর কাঁটাতারের বেড়ায় ফেলানির ঝুলন্ত লাশ দেখতে চায় না। সীমান্তে নিরীহ বাংলাদেশিদের রক্তাক্ত মরদেহ আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। প্রিয় দেশবাসী, প্রিয় তিস্তা পাড়ের ভাই বোনেরা, প্রতিবেশী দেশ ভারত যদি পানির ন্যায্য হিস্সা না দেয় বা দিতে যদি দেরি করে, তিস্তা চুক্তি করতে অনীহা দেখায়, তাহলে দেশ এবং জনগণের স্বার্থে, জনগণকে বাঁচাতে, কৃষিকে বাঁচাতে, কৃষককে বাঁচাতে, নদী বাঁচাতে, নাব্যতা রক্ষা করতে, তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকেই আমাদের বাঁচার পথ খুঁজে নিতে হবে। দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে। এবং এ কারণেই আমরা মনে করি পানির ন্যায্য হিস্সা আদায় করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে। একই সাথে প্রতিবেশী দেশের সাথেও আমাদেরকে কূটনৈতিক কাজ করতে হবে, কূটনৈতিকভাবে আলোচনা শুরু করতে হবে। আবার আন্তর্জাতিক অংশগ্রহণের উদ্যোগের অংশ হিসাবে আর সময়ক্ষেপণ না করে অবশ্যই আমরা মনে করি বাংলাদেশকে 1992 সালের ওয়াটার কনভেনশন এবং 1997 সালের জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশনে স্বাক্ষর করা জরুরি হয়ে পড়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমানকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম মহিউদ্দিন এই রায় দেয়।
এর আগে আদালতে তাকে হাজির করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে রাষ্ট্রপক্ষ। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম হত্যা মামলায় 5 দিনের রিমান্ড শেষে আদালতে উপস্থাপন করা হয় সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকে। ভোলায় জেলা আওয়ামী লীগ সহসভাপতি দোস্ত মাহমুদ এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিনকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে জেলার কালীবাড়ি রোডের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে ভোলা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, হরতালের নামে নাশকতার পরিকল্পনা করার সময় তাদের আটক করা হয়। এদিকে ছাত্র জনতার আন্দোলনে 2 জনকে হত্যা ও হত্যা চেষ্টার মামলায় আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল ও দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের শিববাড়ি মোড়ে পথসভা করে জেলা জামায়াত। এ সময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ বক্তব্য রাখেন। নাটোরে কেন্দ্রীয় কর্মসূচি পালনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এদিকে দলের নিবন্ধন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে লক্ষ্মীপুর, মাগুরা, দিনাজপুর, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায়। শহীদদের প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শেরবিন। দুপুরে ভোলার বোরহানুদ্দিন পৌর মিলনায়তনে বোরহানুদ্দিন ও দৌলত খান উপজেলায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির রাইজিং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় জুলাই আগস্টের শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। 22 দফা দাবি আদায়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের এই কর্মসূচি চলাকালে বরিশাল কুয়াকাটা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে চরম ভোগান্তিতে পড়ে কয়েক হাজার মানুষ। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বৈরাচারী মনোভাবের কারণে স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এছাড়া আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের অপচেষ্টা চলছে। এতে ভুক্তভোগী শিক্ষার্থীদের সব দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। চট্টগ্রাম বন্দরে টার্মিনাল অপারেশন সিস্টেমের আওতায় অনলাইন গেট পাস কার্যক্রম শুরু হয়েছে। সকালে চট্টগ্রাম বন্দরের 4 নম্বর গেট থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। এই কার্যক্রমের মাধ্যমে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান চালকরা মোবাইল অ্যাপসের মাধ্যমে আগেই গেট পাস নিয়ে সরাসরি বন্দরে প্রবেশ করতে পারবেন। এতে যানজট কমার পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি জাহাজের টাইম অ্যারাউন্ড কমে যাবে। 1 লাখ ট্রাক ও চালককে অনলাইন ডাটাবেজে আওতাভুক্ত করা হয়েছে। আজকের এই সুনামগঞ্জের জগন্নাথপুরে অনুষ্ঠিত হলো নারী ফুটবলারদের অংশগ্রহণে বিলাস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। পৌর শহরের হবিবপুর স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আয়োজন করে জগন্নাথপুর আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব। ক্লাবের উপদেষ্টা সাবেক জাতীয় কৃতি ফুটবলার আবিবুল বারী আয়হানের সার্বিক তত্ত্বাবধানে খেলায় যারা স্পোর্টিং ক্লাব সিলেটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রাজশাহী নবাব ক্লাব। গত 11 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টুর্নামেন্টে 8টি নারী ফুটবল দল অংশ নেয়। এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবর আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।